একটা সময় ব্রাজিল নামটাই ছিল ভয়ের প্রতীক। মাঠে নামার আগেই প্রতিপক্ষ দল অর্ধেক হেরে বসে থাকত। 5 বার বিশ্বকাপ জেতা এই দলটাকে বলা হতো ফুটবলের রাজা। কিন্তু গতকাল 5 জুলাই 2026 নিউ জার্সির মাঠে সেই ব্রাজিলকেই বিদায় নিতে হলো নরওয়ের কাছে হেরে। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ভেঙে পড়ল ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। প্রশ্নটা এখন আর ব্রাজিল কবে হারবে না, প্রশ্নটা হলো ব্রাজিল কেন বারবার হারছে। যে দেশ একসময় ফুটবলকে শিল্প বানিয়েছিল সেই দেশ আজ কেন নিজের পরিচয়ই ভুলে গেছে। পেলে, রোনালদো, রোনালদিনহোর দেশ আজ কেন সাধারণ একটা দলে পরিণত হচ্ছে। উত্তরটা একদিনে তৈরি হয়নি। এই পতনের গল্প শুরু হয়েছিল অনেক আগে। আজকে আমরা সেই পুরো গল্পটাই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু এই গল্প বোঝার জন্য আগে জানতে হবে ব্রাজিল কিভাবে ফুটবলের রাজা হয়েছিল। ব্রাজিলের স্বর্ণযুগ। ব্রাজিল ফুটবলের সবচেয়ে সফল জাতি। 5টা বিশ্বকাপ জিতেছে তারা। 1958, 1962, 1970, 1994 এবং 2002 সালে। 1958 সালে পেলে যখন প্রথম বিশ্বকাপ জেতেন তার বয়স ছিল মাত্র 17। এরপর 1970 সালের ব্রাজিল দলকে আজও বলা হয় ইতিহাসের সেরা দল। সেই দলে ছিলেন পেলে, জিকোর পূর্বসূরীরা আর সাম্বা ফুটবলের আসল রূপ। 80 আর 90-এর দশকে জিকো, রোমারিও, রোনালদো নাজারিও এই নামগুলো ফুটবল বিশ্বে ভয়ের কারণ হয়ে ওঠে। 1994 বিশ্বকাপ জেতে ব্রাজিল। এরপর 2002 সালে রোনালদো, রিভালদো আর রোনালদিনহোর ত্রিফলা আক্রমণ পুরো বিশ্বকে চমকে দেয়। কাফু, রবার্তো কার্লোসের মতো ডিফেন্ডাররাও ছিলেন আক্রমণাত্মক ফুটবলের প্রতীক। পরে আসে কাফু আর রোনালদিনহোর দিক। 2002 থেকে 2006 পর্যন্ত ব্রাজিল ছিল বিশ্ব ফুটবলের অবিসংবাদিত সেরা দল। সাম্বা ফুটবল মানে শুধু গোল করা না, এটা ছিল আনন্দ, স্বাধীনতা আর সৃজনশীলতার প্রতীক। রাস্তার ফুটবল থেকে উঠে আসা খেলোয়াড়রা মাঠে নিজেদের মতো খেলত, কোনো নিয়ম বাধা তাদের থামাতে পারত না। কিন্তু এখানেই শেষ নয়, এই সোনালী সময়টাই একদিন শেষ হয়ে যাবে সেটা তখন কেউ ভাবেনি। তাহলে ঠিক কবে থেকে শুরু হলো এই পতন? 2006, 2010 নাকি 2014? 2006 বিশ্বকাপ। রোনালদিনহো, কাকা, অ্যাড্রিয়ানোর মতো তারকা থাকা সত্ত্বেও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। জিনেদিন জিদানের সামনে সেদিন ব্রাজিলের তারকারা নিষ্প্রভ ছিলেন। এটাই ছিল প্রথম সংকেত, দল তারকা নির্ভর হয়ে যাচ্ছিল, কিন্তু সেই তারকাদের মধ্যে পুরনো সমন্বয় ছিল না। 2010 বিশ্বকাপ। দুঙ্গার কোচিংয়ে ব্রাজিল আরও রক্ষণাত্মক হয়ে ওঠে। সাম্বা ফুটবলের বদলে বাস্তববাদী, শক্তি নির্ভর খেলা শুরু হয়। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় তারা। এই হারটা শুধু একটা ম্যাচ হারা না, এটা ছিল পরিচয় হারানোর শুরু। কিন্তু আসল সমস্যাটা ছিল আরও গভীরে। 2006 আর 2010 দুটো বিশ্বকাপই দেখিয়ে দিয়েছিল যে ব্রাজিলের কাঠামোতে সমস্যা আছে, কিন্তু বিশ্ব সেটা বুঝতে পারেনি, কারণ এরপর যা ঘটেছিল সেটাই বদলে দেয় পুরো ব্রাজিলিয়ান ফুটবলকে। 2014 সাল, নিজের দেশে বিশ্বকাপ আর ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা, 7-1-এর বিপর্যয়। 2014 সালে ব্রাজিল নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করছিল। পুরো জাতির প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। 6ষ্ঠ শিরোপা জেতার চাপ ছিল অকল্পনীয়। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলার সময় নেইমার পিঠে মারাত্মক চোট পান। প্রতিপক্ষ খেলোয়াড়ের হাঁটুর আঘাতে তার মেরুদণ্ডে চিড় ধরে। পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। একই ম্যাচে হলুদ কার্ড জমে যাওয়ায় সেমিফাইনালে নিষিদ্ধ হন অধিনায়ক থিয়াগো সিলভা। 2 মূল স্তম্ভ ছাড়া সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয় ব্রাজিল। জার্মানি ছিল কৌশলগতভাবে অনেক এগিয়ে। দ্রুত পাসিং, নিখুঁত পজিশনিং আর দলীয় সংগঠন দিয়ে তারা ব্রাজিলের রক্ষণকে ছিন্ন ভিন্ন করে দেয়। মাত্র 6 মিনিটের মধ্যে 4টে গোল হজম করে ব্রাজিল। পুরো স্টেডিয়াম, পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। ম্যাচ শেষ হয় 7-1 গোলে। এই হার শুধু একটা স্কোর লাইন ছিল না, এটা ছিল মানসিক ভাঙন। এই একটা রাত বদলে দেয় পুরো একটা প্রজন্মের চিন্তা ভাবনাকে। কিন্তু প্রশ্ন হলো, এই বিপর্যয় কি শুধু দুর্ভাগ্য ছিল, নাকি এটা ছিল অনেক আগে থেকে জমে থাকা সমস্যার বিস্ফোরণ? হারিয়ে যাওয়া পরিচয়। সাম্বা ফুটবল মানে ছিল স্বাধীনতা। রাস্তায়, বিচে, ছোট মাঠে খেলে বেড়ে ওঠে খেলোয়াড়রা নিজেদের মতো সৃজনশীল খেলা খেলত। এটাই ছিল ব্রাজিলের আসল শক্তি। কিন্তু আধুনিক ফুটবল বদলে গেছে। এখন ফুটবল অনেক বেশি পরিকল্পিত, অনেক বেশি কৌশল নির্ভর।
ইউরোপীয় ক্লাবগুলো চায় শৃঙ্খলাবদ্ধ সিস্টেম্যাটিক খেলোয়াড়, ফলে ব্রাজিলিয়ান খেলোয়াড়রাও ছোটবেলা থেকেই সেই সিস্টেমে গড়ে উঠছে। রাস্তার ফুটবল কমে যাচ্ছে, শহরায়নের কারণে খোলা মাঠ কমেছে, ফলে সেই সহজাত সৃজনশীলতা এখন আর আগের মতো তৈরি হয় না। এখানেই আসল প্রশ্ন, ব্রাজিল কি ইউরোপীয় ধাঁচের ফুটবল খেলে জিততে চাইবে, নাকি নিজেদের পুরনো পরিচয় ফিরে পেতে চাইবে? এই দ্বন্দ্বই ব্রাজিলিয়ান ফুটবলকে বছরের পর বছর ভুগিয়েছে। দুর্বল যুব উন্নয়ন। আজকাল ব্রাজিলিয়ান প্রতিভাবান খেলোয়াড়রা খুব অল্প বয়সেই ইউরোপে পাড়ি জমান। ভিনিসিয়াস জুনিয়র মাত্র 18 বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এনরিক গেলেন আরও কম বয়সে। ইউরোপীয় ক্লাবগুলোর স্কাউটিং নেটওয়ার্ক এখন এত শক্তিশালী যে তারা ব্রাজিলের প্রতিভা খুঁজে বের করে খুব দ্রুত কিনে নেয়। এতে ব্যবসায়িক লাভ হয় ঠিকই, কিন্তু ব্রাজিলের নিজস্ব লিগে সেই খেলোয়াড়রা পরিণত হওয়ার সুযোগ পায় না। ফলে জাতীয় দলের কাঠামো তৈরি হওয়ার আগেই খেলোয়াড়রা বিদেশি সিস্টেমে গড়ে ওঠে। দুর্বল ঘরোয়া লিগ। ব্রাজিলের ঘরোয়া লিগ আর্থিকভাবে ইউরোপীয় লিগগুলোর ধারে কাছেও নেই। প্রিমিয়ার লিগ বা লা লিগার তুলনায় বেতন অনেক কম, ফলে প্রতিভাবান খেলোয়াড়রা দ্রুত ইউরোপে চলে যায়। এতে লিগের প্রতিযোগিতামূলক মান কমে যায়। ঘরোয়া লিগ যত দুর্বল হয়, জাতীয় দলের ভিত্তিও তত দুর্বল হয়, কারণ জাতীয় দল তৈরি হয় শক্তিশালী ঘরোয়া কাঠামোর উপর দাঁড়িয়ে। কোচিং সমস্যা। 2014 সালের পর থেকে ব্রাজিল বারবার কোচ বদলেছে, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি হয়নি। একজন কোচ আসেন, স্বল্প সময়ের জন্য কাজ করেন, ফল না আসলে বিদায় নেন। 2022 বিশ্বকাপের পর ব্রাজিল চেয়েছিল কার্লো অ্যাঞ্চেলতিকে কোচ বানাতে, কিন্তু তিনি তখন রিয়াল মাদ্রিদেই থেকে যান। 1 বছরের বেশি সময় ব্রাজিল অপেক্ষা করে। এই সময়ে দুজন ভারপ্রাপ্ত কোচ দিয়ে চালাতে হয় দলকে। এটা ছিল ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম বিব্রতকর অধ্যায়। এই অস্থিরতার ফল হল কোনো দীর্ঘমেয়াদী প্রকল্প কখনো দাঁড়াতে পারেনি। যেখানে প্রতিটা সফল জাতীয় দলের পেছনে থাকে বছরের পর বছর ধরে গড়ে তোলা একটা কৌশলগত পরিচয়, ব্রাজিল সেটাই হারিয়ে ফেলেছিল। নেইমার যুগ। নেইমারকে নিয়ে আলোচনা করতে গেলে ন্যায্য হওয়া জরুরি। তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 2017 সালে পিএসজিতে যাওয়ার পর তার কেরিয়ারে বারবার চোটের প্রকোপ দেখা গেছে। জাতীয় দলের অধিনায়কত্বের চাপ, প্রতিটা বিশ্বকাপে তার ওপর নির্ভরশীলতা, এটা তাকে একার নয়, দলকেও ভারাক্রান্ত করেছে। 2018 বিশ্বকাপে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হারে ব্রাজিল। 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। দুটো ম্যাচে নেইমার ছিলেন মাঠে, কিন্তু দলগত পারফরম্যান্স তার প্রতিভার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। 2026 বিশ্বকাপে চোট কাটিয়ে শেষ মুহূর্তে দলে ফেরেন নেইমার, কিন্তু নরওয়ের বিরুদ্ধে রাউন্ড অফ 16-এ হারের পর তিনি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। এটাই ছিল তার চতুর্থ ও শেষ বিশ্বকাপ, একটা যুগের সমাপ্তি। আজকের তারকাদের সংগ্রাম। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, ব্রুনো গিমারায়েস, গেব্রিয়েল মার্টিনেলি, এই খেলোয়াড়রা ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলোতে দুর্দান্ত পারফর্ম করেন, কিন্তু জাতীয় দলে এসে সেই ফর্ম প্রায়ই ধরে রাখতে পারেন না। কেন এমন হয়? ক্লাব ফুটবলে তারা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে বছরের পর বছর খেলতে অভ্যস্ত। জাতীয় দলে সেই সিস্টেম নেই। খেলোয়াড়রা বছরে মাত্র কয়েকবার একসঙ্গে অনুশীলনের সুযোগ পান, ফলে বোঝাপড়া গড়ে ওঠার সময়ই পাওয়া যায় না। কৌশলগত সমস্যা। সহজ ভাষায় বললে ব্রাজিলের বিল্ড আপ প্লে অনেক সময় অগোছালো থাকে। মিডফিল্ডে ভারসাম্যের অভাব দেখা যায়। প্রতিপক্ষ বল কেড়ে নিলে দ্রুত পুনরুদ্ধারের সংগঠন দুর্বল। আক্রমণ থেকে রক্ষণে ফেরার ট্রানজিশনে দল প্রায়ই ফাঁকা জায়গা রেখে দেয়। সুযোগ তৈরি হয় তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত প্রতিভা থেকে, দলগত পরিকল্পনা থেকে নয়। রক্ষণেও নির্ভরযোগ্যতার অভাব দেখা যায়, বিশেষ করে চাপের মুহূর্তে। সবচেয়ে বড় সমস্যা হল দলীয় রসায়ন। যে দলের খেলোয়াড়রা একসঙ্গে বছরের পর বছর খেলার অভ্যাস তৈরি করতে পারে না, তাদের পক্ষে বড় মঞ্চে চাপ সামলানো কঠিন হয়ে যায়। আর্জেন্টিনার সঙ্গে তুলনা। আর্জেন্টিনার দিকে তাকালে পার্থক্যটা স্পষ্ট। লিওনেল স্কালোনি 2018-র পর দায়িত্ব নিয়ে দীর্ঘমেয়াদী একটা প্রকল্প তৈরি করেন। তিনি বছরের পর বছর একই মূল খেলোয়াড়দের নিয়ে কাজ করেছেন। ফলাফল 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ শিরোপা। এটা ব্রাজিলকে ছোট করার জন্য বলা না, এটা একটা বাস্তব উদাহরণ। স্থিতিশীলতা, স্পষ্ট পরিচয় আর দলীয় বিশ্বাস, এই তিনটে জিনিস আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে। ব্রাজিলের সেই স্থিতিশীলতাটাই বছরের পর বছর অনুপস্থিত ছিল। আনচেলত্তি কি ব্রাজিলকে বাঁচাতে পারবেন?
2025 সালের মে মাসে অবশেষে কার্লো আনচেলোত্তিকে কোচ বানায় ব্রাজিল। তিনি হলেন ব্রাজিলের ইতিহাসে বিশ্বকাপে দায়িত্ব পালনকারী প্রথম বিদেশি কোচ। তার অভিজ্ঞতা অসাধারণ। ইউরোপের শীর্ষ 5 লিগের প্রতিটাই তিনি জিতেছেন ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে। তার হাত ধরেই ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্ব উতরায় এবং 2026 বিশ্বকাপে জায়গা করে নেয়। গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও হাইতি আর স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। রাউন্ড অফ 32-তে জাপানকে হারায় শেষ মুহূর্তের গোলে। কিন্তু রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে 2-1 গোলে হেরে যায় ব্রাজিল। এই হারের মধ্য দিয়ে গত 36 বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও পৌঁছতে পারল না তারা। এটা 2018 আর 2022-এর কোয়ার্টার ফাইনাল হারের চেয়েও বড় ধাক্কা। তবু ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলোত্তির সঙ্গে চুক্তি বাড়িয়েছে 2030 বিশ্বকাপ পর্যন্ত। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ বাস্তবতা হল এক বিশ্বকাপে হারা মানেই একজন কোচের ব্যর্থতা না, তার আসল পরীক্ষা হবে আগামী 4 বছরে, যখন তিনি নতুন প্রজন্মের ওপর ভিত্তি করে একটা স্থায়ী প্রকল্প গড়ে তুলতে পারবেন কিনা, ঠিক যেভাবে স্কালোনি করেছিলেন আর্জেন্টিনায়। ব্রাজিলের এখন কি করা উচিত? সমাধান জটিল না, কিন্তু বাস্তবায়ন কঠিন। প্রথমত, যুব উন্নয়ন কাঠামো ঢেলে সাজাতে হবে, যেন খেলোয়াড়রা দেশেই পরিণত হওয়ার সুযোগ পান। দ্বিতীয়ত, ব্রাজিলেইরাও লিগের আর্থিকভাবে শক্তিশালী করতে হবে। তৃতীয়ত, কোচিং কাঠামোতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, ঘন ঘন পরিবর্তন না। সবচেয়ে বড় কথা, ব্রাজিলকে নিজেদের ফুটবল পরিচয় নতুন করে খুঁজে বের করতে হবে। ইউরোপীয় কাঠামোবদ্ধ ফুটবল আর সাম্বা ফুটবলের সৃষ্টিশীলতা, এই দুটোর মধ্যে ভারসাম্য আনতে হবে। আর সবচেয়ে জরুরি, ধৈর্য ধরে একটা প্রকল্পকে সময় দিতে হবে। শেষ কথা, ব্রাজিল এখনও বিশ্বের অন্যতম প্রতিভাবান রাষ্ট্রীয় দল। ভিনিসিয়াস, রাফিনহার মতো তারকা তাদের হাতে আছে, কিন্তু তারকা থাকলেই জেতা যায় না। জিততে হলে দরকার পরিকল্পনা, ধৈর্য আর নিজের পরিচয়ে বিশ্বাস। গতকালের হারের পর নেইমারের বিদায়, এটা শুধু একজন খেলোয়াড়ের অবসান না, এটা একটা যুগের সমাপ্তি। প্রশ্ন হল, এই সমাপ্তির পর ব্রাজিল কি নতুন করে নিজেদের গড়ে তুলবে, নাকি ইতিহাসের পাতায় শুধু স্মৃতি হয়েই থেকে যাবে সাম্বা ফুটবল? আপনার কি মনে হয়, ব্রাজিল কি আবার বিশ্বসেরা হতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত।